সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ, অনেকেই ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান নিয়ে খুবই টেনশনে থাকো। তাদের টেনশনের কোনো কারণ নেই। যারা খুবই দুর্বল স্টুডেন্ট তারা অবশ্যই এই ভিডিওটা মনোসংযোগ দিয়ে দেখো। আমি সাজেশন তো দিচ্ছি এবং কিছু ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। তোমরা 50+ 60 পেতে বাধ্য, আমি এটা গ্যারান্টি বলছি। এই ভিডিওটা দেখো, তারপর পরীক্ষার পর মিলিয়ে নিও। তোমাদের শেষ পরীক্ষা কালকে, ভৌত বিজ্ঞান আছে। এই ভিডিওটা আমি আজ তৈরি করছি, কারণ এটা তৈরি করা আমার খুবই প্রয়োজন ছিল। আমি স্যারেদের সঙ্গে আলোচনা করেছি, বসেছি, তারপর এই সাজেশনটা তোমাদের জন্য, শুধুমাত্র যারা খুবই দুর্বল, একদম মনোসংযোগ দিয়ে মানে সারা বছর পড়ার সময় পাওনি, কালকে তাদের পরীক্ষা, আজ লাইফ সায়েন্স পরীক্ষা শেষ হওয়ার পর থেকে তোমরা এই ভিডিওটা একবার দেখো এবং সেগুলো মেনে পুরো সারা রাত বিকেল আজকে পড়াশোনা করো। দেখবে তোমরা কালকে পরীক্ষাতে 60+ নাম্বার পাবেই এই সাজেশন থেকে। এটা আমি গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তো দেখো তোমাদের কি কি করতে হবে না করতে হবে, এই কথাগুলো প্রথমে একটু মনোসংযোগ দিয়ে দেখো। দেখতেই পাচ্ছ আমার কাছে একটি ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো বই এটা। তো দেখো, তোমাদের একটা জিনিস দেখাই যেটা তোমাদের বলা প্রয়োজন, যেটা বই থেকে তোমাদের এখানে দেখো, আমি 4টি অধ্যায়ের কথা বলবো। 4টি অধ্যায় তোমরা ভালোভাবে খুব করে করবে। সেই 4টি অধ্যায় হলো পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায়টি পরিবেশের জন্য ভাবনা, তাপের ঘটনা সমূহ অধ্যায় চতুর্থ, প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায়, এবং পরমাণুর নিউক্লিয়াস অধ্যায় 7, এবং ধাতুবিদ্যা, এই যে অষ্টম অধ্যায়ের 8.5 ধাতুবিদ্যা, এই অধ্যায়টি থেকে তোমরা এই 4টি অধ্যায় থেকে 5 5 5 5 টোটাল 20 নাম্বারের পরীক্ষাতে পাবে। আর এই অধ্যায়গুলো থেকে কোনো ম্যাথ থাকে না, এগুলোতে সিম্পল সাধারণ কোশ্চেন থেকে তোমাদের লিখতে হয়। যারা দুর্বল স্টুডেন্ট তারা আবারও বলে দিই, 1 নম্বর অধ্যায়, চতুর্থ অধ্যায়, 7 নম্বর অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের 8.5 যে ধাতুবিদ্যা, যে এটা রয়েছে, এই যে 8.5 ধাতুবিদ্যা, এই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই করবে। এখান থেকে তোমাদের এই 4টি অধ্যায় থেকে টোটাল 20 নাম্বারের কোশ্চেন থাকে নাম্বার বিভাজনে। তো এখানে তোমরা একটাই টার্গেট থাকবে যে এখানে আমরা 20-তে 20 পাবো। তোমরা এটা আর্টসের সাবজেক্ট নয়, সায়েন্সের সাবজেক্ট, ঠিক লিখলেই ফুল নাম্বার। বুঝতে পেরেছো? এবার এসলো সাজেশন। আমি তোমাদের এই 4টি অধ্যায় থেকে তো সাজেশন দেবো এবং অন্যান্য অধ্যায় থেকেও আমি তোমাদের সাজেশনগুলো দেবো, যেগুলো তোমরা অবশ্যই করবে। কি কি করতে হবে আমি তোমাদের বলে দিই। এবং যেই অধ্যায়গুলো তোমরা এড়িয়ে যাবে না, যেগুলো থেকে খুবই মানে গণিত আসে, মানে গণিতই আসে, যেমন দেখো রাসায়নিক গণনা, এই যে রাসায়নিক গণনা অধ্যায়টি আছে না, এই যে অধ্যায় তৃতীয়, এই অধ্যায়টা তোমরা এড়িয়ে যাবে। হ্যাঁ, তারপর জৈব রাসায়ন, এই জৈব রাসায়ন আমি একদম শেষ অধ্যায়টি তোমাদের দেখে দিই। এগুলো থেকে ম্যাথ আসে বেশি করে, এই অধ্যায়গুলো তোমরা এড়িয়ে যেতে পারো, কারণ এগুলো থেকে তোমরা পারবেই না। পর্যায় সারণী, বুঝতে পেরেছো? এই যে পর্যায় সারণী, যে একদম যে প্রথম যেটা মানে অষ্টম অধ্যায় শুরু, যে পর্যায় সারণী, এখান থেকে এড়িয়ে যেতে পারো। এই অধ্যায়গুলো তোমরা এড়িয়ে যাও। এবং তোমরা কি করবে, এই যে চ্যাপ্টার 8-এর মানে অধ্যায়, যে এই যে ধাতুবিদ্যা বাদে অন্যান্য যে অধ্যায়গুলো আছে, এগুলো থেকে তোমরা মূলত সংজ্ঞা সূত্রগুলো করে যাবে। সংজ্ঞা এবং সূত্রগুলো করবে। দেখবে তোমাদের 6 7 নাম্বার এই সংজ্ঞা সূত্র থেকে, এই অষ্টম অধ্যায়ের যে 8.1 8.2 এগুলো থেকে তোমরা সংজ্ঞা সূত্র করলেই অনেক কোশ্চেন পেয়ে যাবে। এবার আসছি তোমাদের সাজেশন। আমি তোমাদের সাজেশন দিই, তাহলে কোন অধ্যায়গুলো তোমরা করবে এবং কোনগুলো অ্যাভয়েড করবে। যারা দুর্বল স্টুডেন্ট শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা, এবং যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য সাজেশন ভিডিওটা। তো দেখো, তোমাদের আমি প্রথম অধ্যায় থেকে একদম মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায় তোমাদের করাই উচিত 5 নম্বরের থাকে, এখান থেকে যে উত্তর সাজেশনটা আমি রেখেছি, পরিবেশের জন্য ভাবনা অধ্যায়, প্রথম অধ্যায়। তো প্রথমে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, বায়ো ফুয়েল কি, এর একটি ব্যবহার। দেখো উত্তর লেখা আছে, বায়োমাস বা জৈব আবর্জনা থেকে উৎপন্ন জ্বালানিকে বায়ো ফুয়েল বলে। ব্যবহার, বায়ো বায়োইথালেনকে পেট্রোলের সাথে মিশিয়ে যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে যে কোশ্চেনটি রেখেছি এই অধ্যায় থেকে, দেখো ক্লোরোফ্লোরোকার্বন কিভাবে ওজোন স্তরকে ধ্বংস করে, ওজোন স্তর ধ্বংসের সিএফসি এর ভূমিকা। এটা তোমরা বই থেকে করবে, আমি শুধু সংকেতটা লিখেছি, তো সংকেতটা লিখলেও তোমরা 1 নাম্বার পাবে। পুরোটা তোমরা বই থেকে করবে, 2 পাবে তাহলে। তারপরে যে কোশ্চেনটি রেখেছি দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন অথবা গ্রিন হাউসের প্রভাব কমানোর 2টি উপায়। উত্তর দেখো, কার্বন ডাই অক্সাইড উৎপাদনকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। 2, প্রচুর বনসৃজন বা বন সংরক্ষণ করতে হবে, এতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গাছপালা দ্বারা শোষিত হবে। 4 নম্বরে আমি যেই কোশ্চেনটি রেখেছি প্রথম অধ্যায় থেকে, সেটা দেখো তোমরা, বায়ুমণ্ডলের ওজোন স্তরের গুরুত্ব, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবছরের জন্য। দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তরে সূর্যের মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছানোর আগে তা শোষণ করে নেয়।
ও পৃথিবীর সমগ্র জীবকুলকে এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এই কারণে ওজোন স্তরকে পৃথিবীর ছাদ বলা হয়। ক্লিয়ার হয়ে গেল? এই 4টি কোশ্চেন দিলাম। হ্যাঁ, তো প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের এই 4টি কোশ্চেন দিলাম। এই 4টি কোশ্চেন অবশ্যই তোমরা করে রেখো। এরপর আসবে যেটা দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো গ্যাসের আচরণ। দ্বিতীয় অধ্যায় আমি সাজেশনটা কিন্তু সবার জন্য দিচ্ছি। আর যারা দুর্বল স্টুডেন্ট তারা কিন্তু যেই প্রথমে যে 4টি অধ্যায়ের কথা বললাম, পরিবেশের জন্য ভাবনা, তাপের ঘটনাসমূহ, পরমাণু নিউক্লিয়াস, ধাতুবিদ্যা, এই 4টি অধ্যায় থেকে অবশ্যই কোশ্চেন করো, কারণ এখান থেকে 20 থেকে তোমাদের টার্গেট এখান থেকে 20 পাওয়ার। আমি কিন্তু সাজেশন দিচ্ছি প্রতিটা অধ্যায়ের। তো দেখো গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় থেকে আমি যেই সাজেশনটা রেখেছি, মাত্র খুব বেশি কোশ্চেন রাখিনি, তোমরা দেখতেই পাবে। আমি বলছি, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো, এর দুটি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। সূত্রটি দেখো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক সমান সংখ্যক অণু থাকে। অনুসিদ্ধান্ত, এই সূত্রে মানে 1 পয়েন্ট দিয়ে এই সূত্রে অণু পরমাণুর পার্থক্য করা হয়। 2, এই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যায় সাহায্য করে। বুঝতে পেরেছো? 2 নম্বরে আমি যে কোশ্চেনটি রেখেছি গ্যাসের আচরণ থেকে, সেটা দেখো। এগুলো আমি তোমাদের গ্যারান্টি বলছি, এগুলো থেকে যদি না পড়ে পরীক্ষায়, ভিডিও করা ছেড়ে দেবো, তোমরা পরীক্ষার পর এসে মিলিয়ে নিও। গ্যাসের সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো। একটা সূত্র এখান থেকে পড়বেই। তো দেখো বিবৃতিটা আমি করে রেখেছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পায়। তোমরা চার্লসের সূত্রটি বই থেকে, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো। বিবৃতি আমি করে রেখেছি, ব্যাখ্যা উত্তর পেয়ে গেলে। তারপরে যে দুটি কোশ্চেন আমি রেখেছি গ্যাসের আচরণ থেকে, সেটা দেখো। আদর্শ ও বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ, এগুলো তোমরা নিজে বই থেকে করবে। 4 নম্বরে রেখেছি চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। মাত্র এই 4টি কোশ্চেন গ্যাসের আচরণ দ্বিতীয় অধ্যায় থেকে রেখেছি, একদম লাস্ট মিনিট সাজেশন এটা। এগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই, গ্যারান্টি বলছি। তো এরপর রাসায়নিক মানে তাপের ঘটনাসমূহ মানে 4র্থ অধ্যায় থেকে তোমরা বাইরের কিছু সাউন্ড পেতে পারো, যেহেতু আমি ভিডিওটা সকালে করছি। আমি 3য় অধ্যায় যে রাসায়নিক গণনা, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। দুর্বল স্টুডেন্টরা তো অবশ্যই সেই অধ্যায় করবে না, কারণ সেখান থেকে ম্যাথ আসে এবং সাজেশনও সেখান থেকে দেওয়া যায় না। তাই আমি একদম 4র্থ অধ্যায় থেকে তোমাদের সাজেশন দিচ্ছি। দেখো 4র্থ অধ্যায় থেকে কি কোশ্চেন রেখেছি। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁶ বলতে কি বোঝো? এর মান কেলভিন স্কেলে একই থাকে কেন? এবং 2 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এদের সম্পর্ক লেখো। 3 নম্বরে রেখেছি দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ। 4 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি তাপের ঘটনাসমূহ থেকে 4র্থ অধ্যায় থেকে, তাপ পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক কি? শেষ হয়ে গেল তাপের ঘটনাসমূহ অধ্যায় থেকে। এখান থেকে তোমাদের 5 নাম্বার আছে। এরপর যে অধ্যায়টা মানে দুর্বল স্টুডেন্টরা তো মানে কি বলছি, তোমরা 4টা অধ্যায় আমি টার্গেট করে দিয়েছি। অবশ্যই অন্যান্য অধ্যায়গুলো তোমরা দেখে যাবে। আলো থেকে 12 নম্বরের সাজেশন আছে, আমি তোমাদের এখানে 12 নম্বরের মার্কের সাজেশন দিচ্ছি। দেখো, শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কি? উত্তরটা লিখবে, যে বর্ণালীতে বিভিন্ন বর্ণ স্পষ্ট ও পৃথকভাবে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালী বলে। যে বর্ণালীতে বিভিন্ন বর্ণ একটি অন্যটির উপর উপরিপাতিত হওয়ার ফলে স্পষ্ট ও পৃথকভাবে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালী বলে। এছাড়াও আমি যে কোশ্চেনগুলো রেখেছি আলো অধ্যায় থেকে, সেটা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে অবশ্য। আলোক কেন্দ্র কাকে বলে? 3, দিনের বেলায় আকাশ নীল দেখা যায় কেন? 4, সৎ ও অসৎ প্রতিবিম্বের পার্থক্য। 5, উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কি বোঝো? 6 রেখেছি চিত্রসহ উত্তল লেন্সের সংজ্ঞা। 7, রাতের আকাশে নক্ষত্ররা ঝিকমিক করে কেন? বুঝতে পেরেছো? এছাড়াও অন্যান্য আমি কোশ্চেন রেখেছি এই অধ্যায় থেকে। তোমরা জানো 12 নম্বর থাকবে, এখান থেকে আমি তোমাদের টোটাল 12টি কোশ্চেন রেখেছি। এছাড়াও যে কোশ্চেনগুলি করবে আলো অধ্যায় থেকে, সেটা দেখো। রৈখিক বিবর্ধন কাকে বলে? 9, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? উত্তরটি দেখো, শূন্য মাধ্যমে বিভিন্ন রঙের আলোক রশ্মি একই বেগে গতিশীল থাকে, তাই শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না। 10 রেখেছি আলোকের বিচ্ছুরণ কাকে বলে? কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে? 12 রেখেছি দেখো, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? প্রতিটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 12 নম্বরের কোশ্চেন আছে, আমি তোমাদের 12টি কোশ্চেন রেখেছি, 12 নম্বরের মার্ক থাকে। তো তোমরা অবশ্যই অধ্যায়টি করো। এরপর যে অধ্যায়টি আমি তোমাদের করতে বলবো সেটা হলো চলতড়িৎ। চলতড়িৎ থেকে দেখো আমি তোমাদের 8টি কোশ্চেন রেখেছি, তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, এখান থেকেও 12 নম্বরের থাকে। তো দেখো প্রথমে যে কোশ্চেনটি রেখেছি এখান থেকে টোটাল তাহলে আলো এবং চলতড়িৎ থেকে 24 নম্বর থেকে আমার যেটা মনে হচ্ছে, আমি যে সাজেশনটা দিচ্ছি এখান থেকে তোমরা 20 নাম্বার কমন পাবে। তো দেখো, আর্থিংয়ের প্রয়োজনীয়তা কি? 2 রেখেছি লেন্সের সূত্র বর্ণনা করো। 3, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা কি? 4 রেখেছি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। 5, ওহমের সূত্রটি বর্ণনা করো। 6, বিভব প্রবাহিত তড়িৎ চালক বলের পার্থক্য। 7, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। 8 রেখেছি
8 রেখেছি তড়িৎ চুম্বকীয় অবশেষ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। তোমরা এখানে ওহমের সূত্র, তড়িৎ চুম্বকীয় অবশেষ সংক্রান্ত ফ্যারাডের সূত্র এবং এখানে যে রয়েছে আর একটি সূত্র, মানে তোমরা এখান থেকে যে কোনো একটি সূত্র অবশ্যই পাবে। এই যে জুলের সূত্র, এই তিনটির মধ্যে একটি সূত্র অবশ্যই পাবে। এছাড়া অন্যান্য কোশ্চেন করে যেও, কারণ এখান থেকে 12 নম্বর থাকে। আমার মনে হচ্ছে এখান থেকে তোমরা এই যে 8টি কোশ্চেন রেখেছি, এখান থেকেই তোমরা 3-4টি কোশ্চেন হুবহু কমন পাবে পরীক্ষাতে। এরপর তোমাদের আমি যে কোশ্চেনগুলো রেখেছি সপ্তম অধ্যায় থেকে, সেটা দেখো। আমি অনেক অধ্যায় বাদ দিয়েছি। তো পরমাণুর নিউক্লিয়াস সপ্তম অধ্যায়, তো প্রথম যে কোশ্চেনটি রেখেছি সেটা দেখো, এক্স রশ্মির ব্যবহার লেখো। এক্স রশ্মির ব্যবহার লেখো। 2 নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য। 3 তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এক্স রশ্মিটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ভর দুটি কি, নিউক্লিয় সংযোজনে যে শক্তি যুক্ত হয় তার উৎস। 5 রেখেছি আলফা বিটা ও গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। এছাড়াও তোমাদের যে অষ্টম অধ্যায়, সেই অষ্টম অধ্যায় থেকে তোমরা বিভিন্ন, আমি তো বলেছি অষ্টম অধ্যায় যেখানে তোমাদের পর্যায় সারণীর অধ্যায়টা শুরু হয়েছে, সেখান থেকে তোমরা অনেক কিছু অ্যাভয়েড করো। তাছাড়াও আমি তোমাদের এখানে কয়েকটা অধ্যায় থেকে সাজেশন দিয়েছি। ধাতুবিদ্যা থেকে তো আমি দেবো। তোমরা দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি রয়েছে 8.3-তে, সেটাতে দেখো সেখান থেকে দিয়েছি তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো, দুটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের উদাহরণ। 2 বিশুদ্ধ জলে অল্প পরিমাণ H2SO4 যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন। 3 কোনো বস্তুর উপর সোনা ও রূপার পলে দিতে কি তড়িৎ বিশ্লেষণ লাগে, অ্যানোড ও ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়। তোমরা এই দুটি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, 1-এরটা এবং 3-এরটা, মাত্র 3টি দিয়েছি। আমার বিশ্বাস এখান থেকে তোমরা একটি কমন পাবেই। তো এটা যে হলো ধাতুবিদ্যা, যারা দুর্বল স্টুডেন্ট তাদের তো অবশ্যই এই অধ্যায়টি করতে বলেছি আগে যে 4টি। এই অধ্যায় থেকে তোমাদের যে সাজেশনগুলো দিয়েছি 5 নাম্বার তোমাদের এখান থেকে থাকবে। সেটা দেখো, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য। 2 আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত একটি বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। 3 ধাতুর সক্রিয়তা কাকে বলে। 4 খোলা বাতাসে তামার উপর সবুজ ছোপ ধরে কেন। 4টি গেল। হ্যাঁ, এছাড়াও আমি এখান থেকে আরও 3টি কোশ্চেন রেখেছি। সেটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই বছর ধাতুবিদ্যা থেকে। থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপন্নের রাসায়নিক সমীকরণ লেখো। এর প্রয়োগের আমি তোমার রেল লাইনের ফাটল জোড়া দেওয়ার কাজে এর ব্যবহার হয়, প্রয়োগটা আমি লিখেছি, আর বাকিটা তোমরা বই থেকে করে নেবে। এছাড়াও দেখো, জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেন। উত্তর দেখো, জিঙ্ক ব্ল্যান্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা হয় কেননা জিঙ্ক ব্ল্যান্ড থেকে জিঙ্ক খুব সহজে ও অল্প বয়ে নিষ্কাশন করা যায়। সাথে রেখেছি পিতলের প্রধান উপাদানটির নাম। ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের সুবিধা কি। বুঝতে পেরেছ। এছাড়াও আমি তোমাদের একদম শেষ অধ্যায় জৈব রসায়ন থেকে আমি সাজেশন করেছি, 4টি কোশ্চেন মাত্র রেখেছি। সেটা দেখো, জৈব ও অজৈব যৌগের পার্থক্য। 2 কার্যকারী মৌলক কাকে বলে, উদাহরণ দাও। 3 টেফলনের ও পিভিসির মনোমারের নাম কি, এদের ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত, বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ লেখো। সিএনজি এর ব্যবহার, এটাও খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের এই গেল সাজেশন। তোমরা দেখতেই পেলে খুবই শর্ট সাজেশন। তোমাদের এইরকম সাজেশন মানে পাবেই না। আমি বলছি তোমরা এগুলা করে যাও। যারা দুর্বল স্টুডেন্ট, আবারও বারবার বলছি, পরিবেশের জন্য ভাবনা, আমি তোমাদের আরেকবার বই দেখিয়ে দিই। পরিবেশের জন্য ভাবনা, তাপের ঘটনাসমূহ, পরমাণু নিউক্লিয়াস এবং ধাতুবিদ্যা, এই 4টি অধ্যায়কে টার্গেট করো। এই 4টি অধ্যায় থেকে তোমাদের 20 নাম্বার পেতেই হবে। আর যেগুলো আমি সাজেশনে দিয়েছি 4টি অধ্যায় থেকে, সেগুলোই করে যাও। আমার বিশ্বাস তোমরা হুবহু কমন এখান থেকে 20 নাম্বার পাবে, যারা দুর্বল স্টুডেন্ট। এছাড়াও তোমরা যেটা করবে সেটা হলো প্রিভিয়াস লাস্ট 3-4 বছরের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি দেখে যাও না, সেখান থেকে তোমরা 15-20 নাম্বার কমন পাবেই। এটা আমি এবং অন্যান্য স্যারদেরও জিজ্ঞেস করে দেখেছি যে 4-5 বছরের যদি প্রিভিয়াস ইয়ার্স করে যাও তাহলে 20 নাম্বার কমন পাবে। এছাড়াও তো অন্যান্য অধ্যায়গুলোর আমি সাজেশন তোমাদের দিলাম, তোমরা অবশ্যই এগুলা করে যাও। তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। আর পরীক্ষার শেষে কোশ্চেন নিয়ে আমি হাজির হব এই সাজেশন নিয়ে। ইতিহাসে আমার যেমন 99% কমন ছিল, ভৌত বিজ্ঞানে তোমাদের বললাম যারা দুর্বল স্টুডেন্ট তারা যদি এই সাজেশন পড়ে 50+ নাম্বার না পাও, তাহলে যা বলবো তাই স্বীকার করব। সকলে ভালো থেকো, পরীক্ষা ভালোভাবে দাও। তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা, কালকে তোমাদের শেষ পরীক্ষা ভৌত বিজ্ঞান হবে। সকলে ভালো করে পরীক্ষা দাও এই আশাই করি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।